মানুষ বলুক গল্প খারাপ হয়েছে, মানুষ বলুক হচ্ছে হলো ভালো হয়েছে, যাতে করে ডিস্টার্ব না পায়। গল্পটাই হচ্ছে যে এমন একটা মোহ তৈরি করবে, একটা ইলিউশন তৈরি করবে, একটা ধুম তৈরি করবে, যে এটাই হচ্ছে যে ডমিনেট করে। সেখানে গল্পটা খুবই চমৎকার মনে হয়েছে। সেখানে আমার মনে হচ্ছে একটা নারী কাস্টই এখানে চরিত্রের প্রধান। ঈদ মানেই আমাদের নানা আবেগ অনুভূতির মিশ্রণ, এবং এই উৎসবের সাথে একটা সময় এই উৎসবের অবিচ্ছেদ্য অংশ ছিল সিনেমা। মাঝখানে অনেকটা সময় আমাদের দর্শকরা সেই আনন্দ থেকে বঞ্চিত হয়েছে, হলে সিনেমা হচ্ছিল না। কিন্তু গত কয়েক বছর ধরে ঈদকে সামনে রেখে অসাধারণ সব সিনেমা হচ্ছে, মানুষজন সিনেমা হলে ফিরছে। এটা আমাদের জন্য ভীষণ আনন্দের। এবার ঈদেও আমরা চমৎকার কিছু সিনেমা পেতে যাচ্ছি। সেই সিনেমাগুলোর মধ্যে খুবই ভিন্নধর্মী একটা গল্প নিয়ে একটি সিনেমা আসছে, যেই সিনেমার ব্যাপারে আমরা ইতিমধ্যেই সবাই জানি। আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আজ আমাদের স্টুডিওতে আছেন পিনিক সিনেমার নির্মাতা জাহিদ জুয়েল, এবং এই সিনেমা যিনি লিখেছেন আখিউজ্জামান মেনন। আপনাদের দুজনকে বনিং বার্তা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ঈদে সিনেমা রিলিজ হচ্ছে, নিশ্চয়ই এই ঈদ আপনাদের জন্য বিশেষ। কিন্তু কমার্শিয়াল সিনেমার জন্য জাহিদ ভাইয়ের কাছে আগে যাই, যে আমাদের এই অঞ্চলে তো কমার্শিয়াল সিনেমা বলতে এরকম মনে হয় যে পুরুষ নায়ক চরিত্র থাকলে সিনেমাটা আসলে কমার্শিয়াল হয়ে ওঠে। তো ওরকম প্রেক্ষাপটে পিনিকের মতো একটা গল্প নিয়ে সিনেমা বানানোর রিস্কটা কীরকম ছিল? এই রিস্ক কেন নিলেন? প্রথমে আপনাকে ধন্যবাদ। এইটা আসলে আমার কাছে যেটা মনে হয় যে মানে নায়ক আসলে গল্প, আমার কাছে সবসময় যেটা মনে হয়েছে। এবং যখন থেকেই হচ্ছিল আমি যেই ধরনের সিনেমা দেখে আসলে আমি বড় হয়েছি, আমি একটু মানে হরর থ্রিলার টাইপের সিনেমা দেখতাম। তো সেখানে আসলে স্টোরিটাই হচ্ছিল লোকজনকে নিয়ে যেত টেনে, যে একটা একটা গল্প যেটাকে একটা জায়গা পর্যন্ত চিনিয়ে যেতেছে। তো সেখানে আসলে কে কাস্টিং থাকতেছে, কারা কাস্টিং থাকতেছে, এটা আসলে ম্যাটার করতো না, কারণ আমার দিন শেষে তাদের আসলে নাম মনে থাকতো না, কিন্তু গল্পটা আমার ভেতরে ছিল গাইতে থাকতো। সেই জায়গা থেকেই আমার মানে সবসময় গল্পের প্রতি একটা আগ্রহ ছিল, যে একটা চমৎকার গল্পকে হচ্ছে আমি ফিল্ম বানাবো। সেখানে গল্পটা খুবই চমৎকার মনে হয়েছে। সেখানে আমার মনে হচ্ছে একটা নারী কাস্টই এখানে চরিত্রের প্রধান। ওকে, ঠিক আছে। তো ওইটাকেই হয়ে হচ্ছিল আমি নিয়ে গেছি। চ্যালেঞ্জ থাকে, চ্যালেঞ্জ তো থাকবেই, কারণ আমাদের দেশের যেভাবে সিনেমা দেখে আসতেছে লোকজন, বড় বড় কাস্টিং, হিরো এই হইতে হবে সেই হইতে হবে মানান, তো সেটা থেকে একটু আলাদা গল্প বলার চেষ্টা করছি। গল্প নিয়ে যেহেতু কথা হচ্ছে, একটু ভাইয়ার কাছে যাই, যে এরকম গল্প মানে পিনিকের গল্পটা আমরা জানি যে ভাইয়া যেটা বললেন যে একটু থ্রিলার ধর্মী গল্প, কিন্তু একটু ভিন্ন, মানে এখন আমরা যে ধরনের সিনেমা দেখি এরকম না। এরকম আইডিয়া কিরকম করে এলো, কিরকম করে লিখলেন? এখানে জুয়েল ভাই একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, যে হচ্ছে যে উনির একটা চাওয়া ছিল এমন একটা গল্প করা যে গল্পটাই হচ্ছে যে এখানে আসলে প্রাধান্য পাবে এবং গল্পটাই হিরো হয়ে উঠবে। সো এটা একটা প্রধানতম হচ্ছে যে পয়েন্ট। আমার ইন্সপিরেশন অনেক কিছুই কাজ করছে। সো প্রথমত আমার মাথায় কাজ ছিল, আমি খুব জাদু বাস্তবতা দিয়ে প্রভাবিত একজন মানুষ, মার্কেস, শহীদুল জহির। ওইখানটাতে আমার জায়গাটা ছিল যে গল্পটাই হচ্ছে যে এমন একটা মোহ তৈরি করবে, একটা ইলিউশন তৈরি করবে, একটা ধুম তৈরি করবে, যে এটাই হচ্ছে যে ডমিনেট করে। সো এখানে আসলে হচ্ছে যে কোনোভাবে কনফ্লিক্ট নাই কোনো হিরোর সাথে, বা হচ্ছে যে কোনো যাই বলি না কেন, মানে এটা মেল প্রোটাগনিস্ট হোক, ফিমেল প্রোটাগনিস্ট হোক, সেখানটাতে কোনো কনফ্লিক্ট নেই, কিন্তু গল্পটা এক ধরনের ডমিনেন্স তৈরি করবে। ওই জায়গা থেকে ইন্সপিরেশন কাজ করতেছিল। তো সেই জায়গা থেকে থ্রিলার, এবং পরবর্তীতে যেটা হয় যে থ্রিলারটাকে মানে আপনি যেমন একটা হচ্ছে ন্যারেটিভে ডিল করবেন, সো বা একটা জনরা ডিল করবেন, থ্রিলার করবেন। এখন আপনি থ্রিলার করতে যেয়ে কি মানে আর ইউ বিকামিং দ্য স্লেভ অফ থ্রিলার? সো ওই জায়গাটা থেকে থ্রিলারটাকে জনরা শিফট করা যায়। সো এই আইডিয়াগুলো কাজ করছে সেখানটাতে, আমার মাথায় এই আইডিয়াগুলো কাজ করতেছিল। জুয়েল ভাইয়ের গাইডেন্স ছিল যে উনি গল্পটা কীভাবে দেখতে চায়। সো এই অনেকগুলো বিষয় একত্র হয়ে ইন্সপিরেশন, যেটা আপনি বললেন আইডিয়া। কতদিন লাগলো পিনিকের গল্পটা বিল্ড আপ হতে? এটা জুয়েল ভাই প্রায় ইটস বিন লাইক 2 to 3 ইয়ার্স টু বিল্ড আপ দ্য স্টোরি। বেশ ভালোই সময় লাগছে। 2-3 বছর ধরে একটা গল্প নিয়ে কাজ করার মতো লাক্সারি কি মানে আমাদের এই ইন্ডাস্ট্রিতে আসলে? আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক কিছুই দেয় না, লাক্সারি অনেক কিছুই দেয় না। আপনি চাইলেই হচ্ছে যে যে কোনো গল্পও করতে পারবেন না। সো যা আমরা যেটা বলতেছি, ইটস আ জনরা শিফটিং স্টোরি। সো মানে দেখা যাবে যে হচ্ছে যে যেটা থ্রিলার দিয়ে মিস্ট্রি দিয়ে শুরু হচ্ছে, ওটা থ্রিলারে টার্ন করতেছে, দেন ইট টার্নস ইনটু অ্যাকশন, অ্যান্ড দেয়ার ইজ রোমান্টিসিজম অলসো। সো এইটাও হচ্ছে যে আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং একটা হচ্ছে যে ন্যারেটিভে আমরা কাজ করছি। ছবিটা আসলে হয়তো বা বোঝা যাবে আর কি। সো এই লাক্সারিটা আমাদেরকে অ্যাফোর্ড করার জন্য অনেক কিছুই স্ট্রাগল লট, উই হ্যাড টু গো থ্রু আ লট অফ ব্যাটলস। তো এটা তো যেতেই হয়। সো কিন্তু দিন শেষে হচ্ছে যে
আপনি যদি আসলে মনে করেন যে হচ্ছে এইটা করা উচিত, এইটা হচ্ছে যে আপনার প্রাণের কথা, তাহলে তো করতে হবে। সো ওই লাক্সারিটা নাই, সত্যি কথা। লাক্সারিটা হচ্ছে, এইটা আবার আশাবাদের বিষয়। কারণ হচ্ছে যে আপনার রিসেন্ট সময়ে অনেকগুলো ভালো ছবি তো হয়েছে সেখানটাতে। শেষ অনেকগুলা এবার ঈদে যে ছবিগুলো মুক্তি পেয়েছে সেখানটাতে অনেকেই কিন্তু খুব চ্যালেঞ্জিং ওয়ার্ক নিয়ে আসছে। সামনের ঈদেও যেই ছবিগুলো আসতেছে সেখানটা তো আসতেছে, আপনার অনেকগুলো বিগ নেম আছে, অনেকের নাম আছে যেগুলোতে সবাই কিন্তু ওই চ্যালেঞ্জগুলো নিচ্ছে, রোদ আসতেছে, সুতরাং ইটস আ চ্যালেঞ্জিং ওয়ার্ক। তো ওই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, বা গত ঈদেও কিন্তু এরকম কিছু নাম আছে, সবাই ফাইট করতেছে এবং ফাইটের ফলে হয়তো বা লাক্সারিটা নাই, কিন্তু লাক্সারিটা আমরা বের করে আনার চেষ্টা করতেছি, হুইচ ইজ মানে উই ক্যান বি অপটিমিস্টিক অ্যাবাউট। সেটা তো অবশ্যই। টকিং অ্যাবাউট স্ট্রাগলস, একটু নির্মাতার স্ট্রাগলও শুনি যে কমার্শিয়াল নির্মাতারা এবং যারা একটু মানে অফ ট্র্যাকের সিনেমা বানান, দুইজন নির্মাতার দুই ধরনের স্ট্রাগল। আমাদের ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল সিনেমা বানানোর স্ট্রাগলগুলো আসলে কি? সিনেমা বানানোর স্ট্রাগল একই আসলে, মানে সেটা যেই ধরনের সিনেমাই হোক। আমার কাছে মনে হয় যে ওই পুরো প্রসেসটার মধ্যে দিয়ে যাইতো একটা নির্মাতাকে। ওই গল্প লেখা, তারপর হচ্ছে হলো টাকা অ্যারেঞ্জ করা, টাকা অ্যারেঞ্জ করার পর হচ্ছে হলো বানানো, তারপরে হচ্ছে হলো আবার হচ্ছে হলো রিলিজ দেওয়া। এই পুরো প্রসেসটা সবাইকেই আসলে এটা ফলো করে যাইতে হয়। তার মধ্যে কমার্শিয়াল যখন এটার নাম আসে তখন হচ্ছে হলো টাকাটা অনেক বেশি মনে হয়, যে অনেক বেশি টাকা আছে ফিল্মটার মধ্যে, অনেকেই অনেক রকমভাবে হচ্ছে চাহিদাও তৈরি হয় জিনিসটা। সেই জায়গা থেকে আমার জার্নি, মানে আমি যেই জায়গা থেকে শুরু করছি, আমি বানাবো করতেছি অনেক দিন ধরেই ফিল্ম, যে ঠিক আছে একটা প্রপার গল্প হইলে আমার ফিল্মটা নিয়ে হচ্ছে হলো ওই জার্নিতে ঢুকবো। তো অনেকের সঙ্গেই আলাপ হচ্ছিল আমার যে আমি একটা সিনেমা বানাবো। তো সেটার ফাইন্যান্সের জায়গা থেকে পরে হুট করে একটা লোক চলে আসছে যে হ্যাঁ ঠিক আছে আমি একটা সিনেমা বানাবো। তো তারও মনে হয়েছে সে সিনেমাই বানাইতে চায় আসলে, মানে তার এত চমৎকার, মানে এইভাবে হচ্ছে হলো সিনেমায় কেউ লগ্নি করতে আসে না, সে যেভাবে আসছে সে সিনেমা বানানোর জন্য আসছে ডিরেক্টলি। তো তার সাথে মিললো, তাকে আমি গল্প শোনাইলাম যে এই ধরনের গল্প হইতে পারে, তা আবার একটু ইনপুট ছিল যে না এরকম হইতে পারে মনে হয়। তারপরে এইভাবেই হচ্ছিল আস্তে আস্তে জার্নিটা শুরু হয়, তার কাছ থেকে টাকা নেওয়া, তারপর কাস্টিংগুলোকে হচ্ছিল আস্তে আস্তে এক করা করে। তো এখন সেটা তো আরও 1.5-2 বছর আগে আসলে এটা কমপ্লিট করছি। এখন তো এসা কিছুদিন পরে হচ্ছিল হয়তো দিব পর্দায়। সিনেমায় মানে কাস্টিং তো খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, গল্পের জন্য ওই চরিত্রটাকে খুঁজে বের করা একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের এখানে যারা কাজ করছেন, অভিনেতা অভিনেত্রীরা যারা আছেন, আমরা মানে সোশ্যাল মিডিয়ার কারণে হোক যে কারণে হোক আমরা দেখি যে তাদের বাস্তব জীবন অনেক সময় মানুষের জন্য অনেক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এটা সিনেমাকে কি প্রভাবিত করে কিনা? এটা তো করে, সিনেমায় কিছুটা প্রভাবিত, মানে গল্পের জায়গায় প্রভাবিত করে না, কিন্তু প্রচারণার এই সমস্ত জায়গায় কিছুটা প্রভাবিত করে। মানে ব্যক্তিগতভাবে পারিপার্শ্বিক জায়গায় যদি আমার একটা ব্যাড রিউমার থাকে বা ইয়ে থাকে, তখন তো আমার সিনেমাটা রিফ্লেক্ট করে, মানুষ আমাকে একটা খারাপ লোক হিসাবে জানে। তো সেই জায়গা থেকে হচ্ছে হলো যদি মানুষ আমাকে খারাপ লোক হিসাবে জানে তাহলে আমার সিনেমাটাকে ওইভাবে জাজ করবে, যদি ভালো লোক হিসাবে জানে তাহলে ওইভাবে জাজ করবে। তো এটার একটা রিফ্লেকশন আছে। এটা হচ্ছে হলো গল্পটাকে ভালোবাসতে হবে, কে করতেছে ওই চরিত্রটার ব্যক্তিগত জায়গায় না গিয়ে হচ্ছে হলো তার চরিত্রটা ওই গল্পে, স্পেসিফিক গল্পে সে কী রোল প্লে করছে ওইটা অনুযায়ী যাইতে হবে, তাইলেই তো হচ্ছিল গল্পটা দেখে বেরোতে হবে। গল্প নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমরা যেহেতু নারী চরিত্র নিয়েই কথা বলছি, একটা নারী চরিত্র নিয়ে লিখতে গিয়ে মানে আপনার চ্যালেঞ্জ কি মনে হয়েছে? মানে সমাজের এই স্টেরিওটাইপ যেটা আছে ওটা ভাঙাটাকে চ্যালেঞ্জ মনে হয়েছে, নাকি অডিয়েন্সের এক্সপেকটেশনটাকে মিট করাটা সেটা বেশি চ্যালেঞ্জ? দুইটাই। কারণটা হচ্ছে যে কি, প্রথমত হচ্ছে যখন তার হচ্ছে ইনার সাইকোলজিগুলো ডেভেলপ হচ্ছে, সো ওটা তো একটা হচ্ছে ক্যারেক্টারের একটা ক্যারেক্টার আর্ক থাকে, সো ও একটা জার্নির ভিতর দিয়ে যায়। সো ফিমেল সাইকোলজি যখন একটা ক্যারেক্টার আর্ক থাকে, সে যখন যে জার্নিটার ভিতর দিয়ে যায় তার হচ্ছে ইনার সাইকোলজিটাকেও খুব ভালো করে রিড করতে হয়। আবার তেমনিভাবে হচ্ছে যে এটা আসলে হচ্ছে আপনাকে তো দেখাতে হবে দিন শেষে। ছবিটা তো এরকমটা না আপনি বানিয়ে রেখে হচ্ছে যে নিজের কাছে রেখে দেবেন, এটা দেখাইতে হবে। আপনি যেভাবেই দেখান, সেটা কমার্শিয়াল বলেন, আপনি মানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বলেন, যেভাবে বলেন আপনি তো কোনো একটা জায়গায় এটাকে দেখান। সুতরাং দেখাতে গেলে হচ্ছে যে কীভাবে ওটা রিসিভ হচ্ছে, সুতরাং ওই জায়গাটুকুও আছে। যেমন আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, মানে এই সাইকোলজিটাকে আপনি এভাবে রিড করছেন, কোনো একটা ফিমেল সাইকোলজি এভাবে রিড করছেন, সেটা মেল সাইকোলজিও হতে পারে, মানে আপনার ক্যারেক্টার সাইকোলজি। কিন্তু আপনার এই যে রিডিংটা, এই আন্ডারস্ট্যান্ডিংটা, সেটা কতটুকু কানেক্টিং টু দ্য অডিয়েন্স, সুতরাং ওখানটাতেও কিন্তু হচ্ছে একটা ব্যালেন্স করতে হয়। সুতরাং দুই দিক থেকে চ্যালেঞ্জটা নিতে হয়।
সো দুই দিক থেকে চ্যালেঞ্জ নিতে গেলে হচ্ছে যে রাইটার বা মেকারদের একটা জার্নি থাকে, সে হচ্ছে নিজের যে আন্ডারস্ট্যান্ডিংটার সাথে অডিয়েন্সের এটাকে হচ্ছে যে মিলানোর চেষ্টা করে, দেখার চেষ্টা করে যে সে যতটুকু বুঝলো আসলে ততটুকুই কি ঠিক কিনা। সুতরাং এই জায়গাটুকু আছে। অবশ্যই ফিমেল সাইকোলজি নিয়ে ডেফিনেটলি হচ্ছে যে যখন কেউ কাজ করবে এটা খুব ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে লট অফ চ্যালেঞ্জেস দে ইউজুয়ালি গো থ্রু, তাই না? আমাদের এই সমাজে বলেন, পুরো বিশ্বেই তো, শুধু এই সমাজে না, এই বাংলাদেশে না, একজন নারীকে যেসবের ভিতর দিয়ে যেতে হয়, যে পরিস্থিতি একদম ছোটবেলা থেকে শুরু করে, সুতরাং অনেকগুলা হচ্ছে যে মানে আসলেই হয়তো ট্রুলি যদি এটা সম্ভবই না একজন হচ্ছে যে পুরুষের পক্ষে, ওটা হচ্ছে যে পুরোটুকু হচ্ছে যে অনুভব করা, মানে যে জার্নির ভিতর দিয়ে একজন নারীকে যেতে হয় ছোটবেলা থেকে আপ আনটিল মানে হচ্ছে যে একদম মৃত্যুর আগ পর্যন্ত, সেটা কোনোভাবে একজন পুরুষ মানে হচ্ছে যে পক্ষে সম্ভব না। সে হয়তো বা সর্বোচ্চ মানে আমরা যেটা বলি যে আমরা হয়তো বা ট্রাই করতে পারি যে হচ্ছে আমি বুঝতেছি, এতটুকু ধারণা করতে পারি যে হচ্ছে ওকে আমি নিজেকে একজন, হ্যাঁ যাই করেন না কেন, কিন্তু আসলে মানে আনটিল ইউ ফিট ইনটু দেয়ার শুজ মানে ওটাও সম্ভব নয়। হয়তো হবে কি ক্যারেক্টার শিফট করতে হবে, যে আমাদের কিছু ফিকশন আছে না, যে এখানে হচ্ছে ক্যারেক্টার শিফট করে হাওয়া বদল বা ওইরকম কিছু একটা করতে হবে, ইচ্ছে পূরণ রবীন্দ্রনাথের, তো ওইরকম জায়গাতে ছাড়া সম্ভব না। তো এটা ডিফিকাল্ট, কারণ হচ্ছে আপনি বুঝতেছেন যে তার এই সাইকোলজি এই জার্নির ভিতর যে যাচ্ছে, এবং গল্পটা যেহেতু একটা স্টেরিওটাইপিক্যাল থটকে ভাঙার একটা প্রয়াস আছে, তো সেই জায়গাটার ডিফিকাল্টিটা আরও বেশি ছিল, এবং ওই জায়গাতে ব্যালেন্স করা হয়েছে যে ওই ফিমেল সাইকোলজিটার আর্কটা এবং ওটা অডিয়েন্সের সাথে কিভাবে কানেক্ট করবে, দুইটা ইনপুটকে একসাথে ব্লেন্ড করার চেষ্টা করা হয়েছে। কানেক্টিংয়ের কথা যেহেতু এলো, আমরা কমার্শিয়ালি সাকসেসফুল সিনেমা করার জন্য অনেক সময় দেখা গেছে যে এখন যেহেতু খুবই জেনজির সময় চলতেছে, সোশ্যাল মিডিয়াটা আমাদের জীবনে অনেক বড় অংশ, তো আমরা অনেক সময় দেখি যে সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি ডায়লগ যদি সিনেমায় থাকে তাহলে হয়তো এটা ক্লিক করবে টাইপের একটা চিন্তাভাবনা আছে, কিন্তু অনেক সময় ওরকম জিনিস করতে গিয়ে গল্পের ডেপটাকে ধরে রাখা যায় না অনেক সময়। এই ধরনের ব্যাপার কি পিনিকের ক্ষেত্রে? কোনোভাবেই ঘটে নাই। কারণটা হয়েছে কি, আপনি যতগুলো এলিমেন্টকে নেন, মানে হচ্ছে যে যখন একটা গল্পের এলিমেন্টকে আপনি নেন, ধরে নেন যে হচ্ছে যে কেউ একজন সোশ্যাল মিডিয়া খুব মানে আমাদের যে পপুলার যেগুলো হচ্ছে যে খুব বাজ ক্রিয়েট করছে, যেই হচ্ছে যে আমাদের ধরেন মিম ইনফ্লুয়েন্স অথবা বাজ ক্রিয়েট করছে, এরকম জায়গাগুলোকে আপনি আপনার একটা গল্পে হচ্ছে প্লেস করবেন। সো গল্পের তো একটা নিজস্ব শরীর আছে, তো ওই শরীরের ভিতর দিয়ে ওর একটা জার্নি আছে, ও একটা হচ্ছে ওই যে যেটা বললাম যে একটা স্টোরি যখন ডেভেলপ হয়, ও হচ্ছে যে একটা বহমান নদীর মতো, ও যে বইতে থাকে। সো ওখানে যদি আপনি হচ্ছে জোর করে কিছু হচ্ছে যে বসায় দেন তাহলে হচ্ছে হবে না। আপনি যদি ওইটাকে ফিট ইন করাইতে পারেন কোনো সমস্যা নেই, মানে ধরেন হচ্ছে যে এখানে কোনো নেগেটিভ কনোটেশন নাই যে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ডায়লগগুলো খারাপ। সোশ্যাল মিডিয়া ডায়লগগুলো অবশ্যই অনেক বেশি ব্যবহৃত হয়েছে, মানুষ সেগুলোকে রিসিভ করছে, এবং সে ওটা হচ্ছে যে তার জীবনের সাথে হচ্ছে যে অ্যাটাচ করছে বলে সে আবার কিন্তু বলে। আপনি একটা সময় আমাদের এই শহরে এখন যখন হচ্ছে আমরা যারা নিম্নবিত্ত তাদের সাথে কমিউনিকেশনের সময় আমরা মামা শব্দটা ব্যবহার করি, এটা ছিল না তো। তো আপনি কিন্তু হচ্ছে ওই পর্যায়ে জিনিসটা ব্যবহারের জায়গাটুকু গেছে, বা সোশ্যাল মিডিয়ার অনেক শব্দ এখন কিন্তু আপনি আমাদের জীবনের হচ্ছে যে অংশ হয়ে গেছে। সুতরাং ওখানে কোনো নেগেটিভ কনোটেশন নেই, কিন্তু আপনি কথা হচ্ছে যে ওই এলিমেন্টটাকে খুব সুন্দরভাবে ফিট ইন করাইতে পারতেছেন কিনা, নাকি আপনি ওই যেটা আপনি বললেন যে আমার একটা পারপাস আছে, যখন আসলে গল্পের সাথে আপনি হচ্ছে যে খুব জোরাজোরি করেন, যেখানটাতে আপনি হচ্ছে যে আসলে এক ধরনের ডিসঅনেস্টি থাকে যে আমি শুধুমাত্র এতটুক দিয়ে একটা হচ্ছে যে কোনো একটা বাজ ক্রিয়েট করব, গল্প আসলে রিসিভ করে না। গল্পেরও কিন্তু একটা নিজস্ব কনসাসনেস আছে, মানে এটা শুনতে একটু অবাক লাগতে পারে, কিন্তু গল্প হচ্ছে যে আসলে সবাইকে অ্যালাউ করে না। তো তখন একটা আপনি দেখবেনই যে হচ্ছে যে জিনিসটা ম্যাচ করতেছে না। সুতরাং কেউ যদি করে থাকে সেটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে পারলে দিট ইজ মানে খুবই সুন্দর। আর যদি ব্লেন্ডটা সুন্দর মতো না হয় তখনই আসলে প্রবলেমটা তৈরি হয়। সেটা তো হয়ে ওঠেই। জাহিদ ভাই, আমাদের এখন স্টোরি বেসড মানে গল্প নির্ভর সিনেমার ক্ষেত্রে যেটা হয় যে স্টোরি বেসড এবং এই যে যেটা বলছিলাম সোশ্যাল মিডিয়া ট্রেন্ড, দুইটা তো কন্ট্রাডিক্ট করে অনেক সময়। যেটা লেখার ক্ষেত্রে যেটা হয়, বানানোর ক্ষেত্রেও নিশ্চয়ই সেরকম জিনিসপত্র হয়। কন্ট্রাডিক্ট করে না? করে না, কারণ ওইটাও তো এক ধরনের কমার্শিয়াল ট্রেন্ড, মানে সিনেমা ওইটা এক বলতে ধরনের তো দর্শক আছে, তারা এটা পছন্দ করে, তো ওইটাকেও হচ্ছিল ওইভাবে ধরা যায় যে এটার এক ধরনের শ্রেণী আছে যারা এটাকে পছন্দ করে। সিনেমা বানানোর ক্ষেত্রে কি মানে দর্শককে মাথায় রাখা উচিত যে আমি এই দর্শকের জন্য এই সিনেমাটা বানাচ্ছি, নাকি সবার জন্য একটা সিনেমা বানানো উচিত? কিন্তু দর্শক হচ্ছে হলো ডিরেক্টরকে দেখতে চায়, আসলে ডিরেক্টরের একটা আলাদা জায়গা দেখতে চায়, আলাদা সিনেমা দেখতে চায়। দর্শক আসলে নিজেরা সিনেমা বানায় না, দর্শক হচ্ছে হলো যে কয়জন ডিরেক্টর আছে তাদের সিনেমাটা দেখতে যায়। ফলে দর্শক কখনো দর্শককে হচ্ছে হলো পোট্রে করবে ডিরেক্টর, এইটা দর্শকও চায় না। দর্শক চায় হচ্ছে হলো একটা চমৎকার গল্প দেবে, একটা ডিরেক্টরের ফিলোসফি দেবে, একটা ডিরেক্টর একটা সিনেমা বানায়। তো এইটার ধারণাটাই চেঞ্জ করে ফেলছে, দর্শকের মতো একটা সিনেমা বানায়। দর্শকের মতো সিনেমা বানায় না কেউ, ডিরেক্টরের মতো সিনেমা বানায়।
দর্শক এটা রিসিভ করে, দর্শক এটাকে ডিনাই করে, দর্শক ওটা নিয়ে ইয়ে করে। তো এটা তো এরকম হওয়া উচিত না যে দর্শক যা বলতেছে প্লিজ এই সিনেমাটা এইভাবে বানাও। এইটা না, ডিরেক্টরের মতো সিনেমা বানাবে, দর্শক হচ্ছে হলো বলবে ভালো হয়েছে, দর্শক বলবে খারাপ হয়েছে, দর্শক হাততালি দিবে, দর্শক বলবে খুবই মজা হয়েছে। এই সিনেমা বানানোর ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে একটা ভালো সিনেমাকে যদি মানে বানানোর পর পোস্ট প্রোডাকশনের জায়গায় যখন আসে, সিনেমাটাকে ভালো করে বানাইতে হবে জন্যই সেটাকে পোস্ট প্রোডাকশনের জন্য আমরা অনেক সময় সিনেমাকে বিদেশ পাঠাই। কতদিন থাকবে এটা এখনো কেন এক্সিস্ট করে? আমাদের নিজেদের পোস্ট প্রোডাকশন হাউস কেন প্রপারলি হচ্ছে না? আমাদের তো আছে post-production তাহলে আমরা house। যাই না কেন? এখন আমরা কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভাবি যে আমরা বিদেশে গেলে অনেক ভালো করতে পারবো, বা এক ধরনের কি বলবো এটা আওয়াজ আওয়াজ তৈরি করার জন্য অনেকে যায়, যে বিদেশে যায় আসলে কিছু মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু করছে এরকমও দেখা যায় না কিন্তু। কিন্তু মনে হয়েছে যে না, বিদেশ নামটা ঢুকাইলে একটা অন্য ব্যাপার হয়ে যায়, তো সেটা অনেকে করছে, কিন্তু আমরা ট্রাই করছি পুরা সিনেমাটা কি হচ্ছিল আমাদের মতো করে, শুধু কিছু পার্টের ভিএফএক্স এর জন্য আমরা আমেরিকা পাঠালাম। তো আমার বন্ধু ও হচ্ছে হলো এক্সপার্ট, যার কারণে হচ্ছে হলো ভিএফএক্স এর পার্টটা করে দিছে আর কি। তো তার মানে আমি কিন্তু হচ্ছে হলো যে আমার এখানে টেকনিক্যাল লোক হায়ার করতে পারেনি বলে বিদেশ পাঠাচ্ছি এরকম না, সে বাঙালি একটা ছেলে, আচ্ছা, সে হচ্ছে হলো ওখানে থাকে, ওখান থেকে হচ্ছে হলো করে পাঠাইছে, এইটুকু হচ্ছে হলো আমার বাইরে করা, বাকি সবই হচ্ছে আমার দেশে করা। হ্যাঁ, দেশে আমরা কি টেকনিক্যালি সিনেমাটোগ্রাফির জায়গায় বা মিউজিকের জায়গায় ডাবিং থাকে, অনেক কিছু থাকে। আপনার কি মনে হয় একটা সাকসেসফুল কমার্শিয়াল সিনেমা বানানোর জন্য, যেই ধরনের সিনেমা আমরা বাইরে দেখি, বানানোর জন্য আমরা কি রেডি? আমরা পুরোপুরি রেডি না এখনো, সেটা আমরা সবাই জানি, কিন্তু মোটামুটি আমরা ড্রাইভ দেওয়ার জন্য রেডি কিনা? আমার মনে হয় আমরা মানে সবসময় যে খুব টেকনিক্যালি রিচ হইতো এরকম না, মানে একটা সিনেমার জন্য সবসময় এতটা যে আমার খুব এক্সট্রাঅর্ডিনারি টেকনিক্যাল জিনিসপত্র লাগবে না, গল্পটা বলতে জানলেই হয় আসলে। আবার ওই থ্রিলটাও নিয়ে হচ্ছে হলো হল থেকে বের হয়েছি বা ইয়েতে দেখছি, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় ক্যাপাবল, কিন্তু আরো হলে তো আরো ভালো, যে আরো জিনিসপত্র থাকা দরকার। কিন্তু আমাদের এখানে যে টেকনিক্যাল লোকজন আছে, এই ডিউবিরা আছে, যারা যারা লাইটের লোক আছে, যারা হচ্ছে হলো ভিএফএক্স করতেছে, যারা সাউন্ড করতেছে, যারা হচ্ছে হলো মানে এই টেকনিক্যাল কাজগুলো করতেছে, স্কিল অনেক লোক আছে যারা বাইরে কাজ করতেছে, বাইরের কাজ হচ্ছে আমাদের দেশের লোকজন হচ্ছে ফ্রিল্যান্সিং করে করতেছে। তো সেখানে আমরা কেন তাদেরকে রিচ করতে পারি না? ছোট্ট বাচ্চারা ফাইটের যে সিন করে, মানে আমি ইউটিউবে দেখি, অদ্ভুত, মানে সিনেমার চেয়েও কিছু ক্ষেত্রে ভালো হচ্ছিল তারা করে। সেটা তো ডেফিনেটলি করতে পারে। সিনেমার ব্যাকগ্রাউন্ডের লোকজনদেরকে নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমরা জানি যে আমাদের মধ্যে ওই চর্চাটা এখনো হয়ে ওঠেনি, যে আমরা খুব খুব বেশি হলে ইদানিং মানে একটা পজিটিভ দিক হচ্ছে আমরা ইদানিং নির্মাতার নামগুলো জানি। একটা সময় আমরা নায়ক নায়িকা ছাড়া নির্মাতার নামও জানতে চাইতাম না, সেটা ছিল। নির্মাতারা একটু সামনে এসছেন, জুয়েল ভাইরা। কেন হচ্ছে, কি কারণে এরকম হয় আপনার মনে হয়? কারণ একটা গল্প আমার খুব ভালো লাগলো, স্বাভাবিকভাবে আমি জানতে চাইবো না এত ভালো গল্পটা কে লিখলো? আমরা জানতে চাই না। আমাদের সবকিছুই তো হচ্ছে বাজার অর্থনীতি মানে ডিকটেট করে। সো সেখানটাতে আসলে হচ্ছে যেখানটাতে চাহিদা তৈরি হয় ওটারই যোগান হচ্ছে যে আসলে আপনি পাবেন। সো চাহিদা হচ্ছে যে যেহেতু আমাদের এক ধরনের হচ্ছে যারা অভিনয় করে তাদের কেন্দ্রিক, সুতরাং তাদের সাথে তাদেরও ইফোর্টটা ওরকম আছে, তারা হচ্ছে লম্বা সময় পরিশ্রম বলেন, তাদের ডেডিকেশন বলেন, সো তারা তো ওইটা দিচ্ছে এবং সেই জায়গাটাতে অডিয়েন্সের সাথে কানেক্ট করতেছে বলে সেই জায়গাটায় তাদেরই এক কেন্দ্রিক এক ধরনের প্রবণতা ছিল। তারপরে চিন্তা করেন যে হচ্ছে অবশ্যই যেটা বললেন যে ডিরেক্টরদের নামটা এখন জানতেছে, তার মানে ডিরেক্টররা সেই জায়গাটাকে তৈরি করছে, তারও একটা অডিয়েন্স তৈরি হয়েছে। তো তেমনিভাবে হয়তো আমরা অনেক দুর্দান্ত গল্প যখন আসা শুরু হবে তখন তো হচ্ছে যে অবশ্যই, যেমন আপনি চিন্তা করেন এটা কিন্তু একটা ট্রেন্ড আছে, যেমন বাংলাদেশে ঢাকার ভিতরেই, ঢাকা না মোটামুটি বলা যায় যে শহর অঞ্চলগুলোতে কোরিয়ান যে ফিল্মগুলো আছে সেটার একটা ভালো প্রভাব আছে, কোরিয়ান কালচারে কে পপের ভালো আছে, বাংলাদেশে কে পপের অনেক প্রোগ্রামও হয়। সময় যখন কোরিয়ান আলাপটা হয়, যে কোরিয়ান কোনো ফিল্মের আলাপটা হয়, সবাই কিন্তু বলে যে এদের এত দুর্দান্ত গল্প, এই আলাপটা কিন্তু প্রথমে হয়। ওখানে কিন্তু আবার হচ্ছে কোনো অ্যাক্টরের কথা বলতেছে না, কোনো হচ্ছে ডিরেক্টরের কথাটা অবশ্যই আসতেছে, কারণ অনেকের নাম জানে, পার্ক চাং-উক থেকে শুরু করে অনেকের নাম সবাই জানে। তো সুতরাং ওই যে যেটা বললাম যে যখন যেই জিনিসটা আপনি আসলে একটা জায়গা তৈরি করতে পারেন, আমার মনে হয় কি যে আমাদের দেশেও যখন হচ্ছে অনেক দুর্দান্ত গল্প হবে ওই জায়গাটা তৈরি হয়ে যাবে। আর মানুষ জানতেছে ধীরে ধীরে, এই যে আপনি যেটা বললেন ডিরেক্টরের নাম জানতেছে, সুতরাং অবশ্যই একটা সময় আমরা আশা করতে পারি যে স্ক্রিপ্টে যারা কাজ করে তাদের নাম জানবে, আরও তো লোকজন কাজ করে, তাই না? আমাদের তো হচ্ছে যে আসলে ব্যাকগ্রাউন্ডে যারা হচ্ছে যে ক্যামেরায় কাজ করতেছে, যে আমাদের ডিওপিরা আছে, সিনেমাটোগ্রাফাররা আছে, লাইটে যারা কাজ করতেছে দুর্দান্ত কাজ করে, এত সুন্দর আপনি দেখতেছেন, ওদের একটা হচ্ছে যে ইনপুটের কারণে।
আমরা মানে এই যে এই পরিচিতি কিংবা ফেম আসবে এটা ব্যাপারে আমরা আশাবাদী, কিন্তু সেই আশা পর্যন্ত তো আমাদের স্ট্রাগল করে ওই পর্যন্ত যেতে হবে। স্ক্রিপ্ট রাইটারদের ফিনান্সিয়াল স্ট্রাগলটা কীরকম, বা যারা ধরেন যে এই প্রফেশনে আসতে চাচ্ছে তাদের ব্যাপারে আপনি কি বলতে চান, কতটুকু রিস্ক নিয়ে আসতে হবে? সব প্রফেশনে তো একটা রিস্ক থাকে, সব প্রফেশনেরই একটা নিজস্ব চরিত্র থাকে, যে ওইটা আসলে কিন্তু হ্যাঁ, স্ক্রিপ্ট আসার জন্য হচ্ছে যে কাউকে একটু হচ্ছে মানসিকভাবে দৃঢ়তা নিয়ে আসতে হবে, যে এই জায়গাটায় আসলে মানে আমি যদি মনে করি যে হচ্ছে যে খুব দ্রুত অনেক কিছু হয়ে যাবে, সেটা ফাইন্যান্সিয়ালি হোক, কারো যদি অন্য কোনো চাহিদা থাকে, সে হয়তো বা তার নামটাই চাচ্ছে, হইতেই পারে। সে হয়তো বা হচ্ছে একটু ফাইন্যান্সিয়ালি অনেক ভালো থাকতে যাচ্ছে, হইতেই পারে। একটু হচ্ছে সময় নিয়ে একটু হচ্ছে যে ওই টলারেন্সটা থাকতে হবে। এটা একটু মানে গেমটা হচ্ছে যে কোনো মানে আমি বলতে চাইছি যে শুধুমাত্র ফিল্ম রাইটার হিসেবে ক্যারিয়ারকে বেছে নেওয়া সম্ভব কিনা, নাকি এই পাশাপাশি এমন একটা ইনকাম সোর্স রাখতে হবে যেটা ২ নৌকায় একটু পা দিলে একটু ঝামেলা আরকি। নৌকায় এখন পা দেওয়াও বিপদ। যখনই আপনি মনে করেন যে হচ্ছে যে ওকে দিস ইজ নট মানে দিস ইজ নট দ্য অনলি সোর্স আই ক্যান রিলাই অন। আপনি যখন অন্য জায়গায় যান, আপনার তো আসলে কনসেনট্রেশনও হচ্ছে ভাগ ভাগ করে হয়ে যায়। ফেলতেছেন। আপনি আপনার পুরোটা দিতে পারতেছেন না। সুতরাং আসতে হবে ওইরকম হচ্ছে মানসিকতা নিয়ে আসতে হবে। এটা সারা বিশ্বে, কে না? এই কয়দিন আগেই তো হলিউডে হচ্ছে স্ক্রিপ্ট রাইটাররা একটা হচ্ছে অনশনে গেছিল। যে তাদের ঠিকমতো হচ্ছে যে পেমেন্টটা করা হচ্ছে না। তারা ফাইট করতেছে। আমরা মনে করতেছি যে ওদিকে ডলারে অনেক টাকা পায়, এবং তাদের তো হচ্ছে যে একটা ছবির সাথে চুক্তিও হয়, যে ছবিটা হচ্ছে যে যদি মানে সাকসেসফুল হয়, মানে বিজনেস করে, তখন ওরা একটা, তারপরও তারা হচ্ছে দে আর স্ট্রাগলিং, মানে যদি অন্য একই ছবির অন্য প্রফেশনের সাথে কম্পেয়ার করা হয়। সো এই প্রফেশনটাই তো হচ্ছে যে একটু স্ট্রাগলিং, এইটা সারা বিশ্বে হয়ে গেছে। মানে আপনি জীবনানন্দ দাশের মতো লোককে হচ্ছে যে কষ্ট করতে হয়েছে, বেচারা হচ্ছে মারা যাওয়ার পরে আপনি এখন হচ্ছে তাকে নিয়ে হচ্ছে যে আবিষ্কার করতেছেন, এবং মানে এত বিলিয়ন পৃথিবীর এত চমৎকার একজন হচ্ছে যে লেখক, চমৎকার বিশ্বের ভিতরে একটা চমৎকার লেখক হচ্ছে, এখন আপনি তাকে নিয়ে অনেক কিছুই করতেছেন, পুরো সাহিত্যটাকে তৈরি করতেছেন তাকে ভিত্তি করে। আপনার যে সাহিত্যের এক ধরনের যদি হচ্ছে যে মানে রেনেসা করতে হয় বাংলায়, তখন আপনি তাকে নিয়েই করতে হবে। তো তাকেও করতে হয়েছে, সবাই মেনে নিয়েছে জিনিসটা। সুতরাং এই প্রফেশনের এই জায়গাটুকু আছে, কিন্তু ভালো দিক হচ্ছে যে যারা নতুনভাবে এখন অনেকে কাজ করতেছে, যারা ফিল্মে, শুধু ফিল্মেই লেখে, আপনি যে প্রশ্নটা করছিলেন, তারা কিন্তু হচ্ছে দে আর ডুইং ভেরি ওয়েল ফাইন্যান্সিয়ালি, আমি বলতেছি। সুতরাং মানে কোনোভাবে হচ্ছে অনেক হতাশ হওয়ার কিছু নেই। একটা স্ট্রাগল আছে, সেটা সব প্রফেশনেই আছে, যেটা আমি প্রথমে প্রশ্নটা রেখে গেছি। বাংলাদেশে কোনো প্রফেশনে হচ্ছে যে রিস্ক ফ্রি না। ভীষণ আশাবাদী, কারণ আমাদের এখানে ইউনিভার্সিটিগুলোতে ফ্যাকাল্টি হচ্ছে সিনেমার, ছেলেমেয়েরা কিন্তু পড়াশোনা করছে, সিনেমায় বেরোচ্ছে, কিন্তু বেরোর পর হতাশ হয়ে যাচ্ছে। সেই জন্যই প্রশ্নটা করা, যে হতাশ হওয়ার কিছু নেই, সবাইকে নির্মাতাই হতে হবে এমন কোনো কথা নেই। আরও অনেকগুলো উইং থাকে সিনেমার, ক্রিটিক হওয়া যায়, সিনেমা লেখা যায়, অনেক কিছু করা যায়। জাহিদ ভাই, একটু সিনেমার ধরেন যে পোস্ট প্রোডাকশন নিয়ে তো আমরা কথা বললাম, সিনেমা নিয়েও কথা বললাম। সিনেমা অনেক বড় একটা অংশ, যেহেতু অডিয়েন্স, তারাও একটা চরিত্র সিনেমার। রিলিজ দেওয়ার ক্ষেত্রে মানে হল নিয়ে আমাদের যে পরিমাণ স্ট্রাগল, এবং আমরা গত ঈদেও দেখলাম যে হলের কারণে মানে অনেক দিন পর্যন্ত মানুষ টিকিট পায় নাই সিনেমার, এবং যে কয়টা হলও আছে এগুলার টিকিট পেলেও মানে হলগুলোর এমন অবস্থা, অনেক সময় শব্দ ঠিকমতো শোনা যাচ্ছে না, অনেক সময় ঝাপসা দেখাচ্ছে দেখতে। এখন তো গত ৩-৪ বছরে হলগুলো চলছে, এর আগে একটা কারণ ছিল যে আচ্ছা সিনেমা চলে না, আসে না, এখন তো চলছে। তবুও এই স্ট্রাগলটা মানে এতদিন লাগতেছে কেন ওভারকাম হতে? এটা আসলে একটা মানে যেহেতু একটা বড় ইনভেস্টমেন্টের ব্যাপার আছে হলগুলাকে হচ্ছে ঠিক করা। মানে আমাদের যে পুরনো হলগুলো আছে ওইগুলো আসলেই সমস্যা আছে। লোকজনকে সিনেমা দেখতে গেলে হচ্ছে গরম, এসি ঠিক নাই, নানান ধরনের। আর এখন তো মানুষ সবাই একটু লাক্সারি পছন্দ করতেছে, সিনেমা দেখতে যাবে গার্লফ্রেন্ডে নিয়ে, তাহলে একটু ভালো জায়গায় তো আসলেও যাবে দেখতে। তো সেক্ষেত্রে আমাদের সিনেপ্লেক্সের সংখ্যা তো কম, খুবই কম, খুবই কম। তো এই জন্য সংকটটা তৈরি হচ্ছে। যদি এটা আসলে সরকারিভাবে, মাঝখান দিয়ে দেখলাম আমি যে জন্য একটা পত্রিকায় একটা মনে হয় উদ্যোগ নিচ্ছে যে অনেকগুলা সিনেপ্লেক্স বানাবে। যদি বানায়, সিনেপ্লেক্স যদি বানায় সব জায়গায়, মানে শখানেক সিনেপ্লেক্স যদি হয়, আমাদের সিনেমা রমরমা ব্যবসা। কারণ আমাদের তো মানুষ আছে, সিনেমা দেখতে যায় মানুষ, হলে টিকিট পায় না। তার মানে হচ্ছে মানুষ সিনেমা দেখে, ভালো হোক মন্দ হোক বলে, দেখে যে খারাপ হয়েছে ভালো হয়েছে, এটা তো তার মানে মানুষ দর্শক আছে সিনেমা দেখার। এখন দেখার জন্য স্পেস দিতে হবে, যাতে করে হচ্ছে ওই জিনিসটা করা যায়, এবং এটা আসলে সরকারকে আগে আসতে হবে এই জিনিসটার উদ্যোগ নেওয়ার জন্য। মানে প্রাইভেট ভাবে তো অনেকেই করার চেষ্টা করছে, কিন্তু সরকারি ভাবে করলে এটা একটা বড় স্কেল দাঁড়াবে, ইন্ডাস্ট্রিটা দাঁড়াবে। এবং এটা মানে পৃথিবীতেই কিন্তু হচ্ছে ফিল্ম একটা বিশাল ইন্ডাস্ট্রি। আমাদের দেশেই হয়তো একটু আমরা হয়ে গেছি আর কি, গরিব হয়ে গেছি, ছোট হয়ে গেছে আমাদের স্কেল। কারণ একটা সিনেমা যখন মানে মোটামুটি 4-5 কোটি টাকা দিয়ে যদি একটা ফিল্ম বানায়,
ফিল্মটা কিন্তু ব্যবসা করে। এই যে ঈদে অল্প কিছু হল নিয়েও তো আসলে ব্যবসা করে গেছে সিনেমাগুলো, এবং বেশ ভালো ব্যবসা করে গেছে। তো সেক্ষেত্রে হচ্ছিল এটা তো বড় ব্যবসা হতে পারে যদি সরকার এটার পিছনে ইনভেস্ট করে, বা যদি হচ্ছিল সিনেপ্লেক্স গুলো বাড়ায় দেয় আমাদের। শখানেক হইলেই হয়, 100-র মতো হইলেই সিনেমা আসলে বানানো সেফ। তখন আর প্রডিউসারদের রিস্ক নিতে হবে না, প্রডিউসাররা মরে যাবে না, বড় হৃদয় থেকেই আসলে করে। কারণ আমাদের দেশে এখানে ব্যবসা হয় না হয় না হয় না এরকম একটা কিন্তু দীর্ঘদিন ধরে সিনেমার কোনো কিছু নাই। এখন আবার জিনিসটা ঠিক হয়ে দাঁড়াচ্ছে যে ব্যবসা হচ্ছে, লোকজন আসতেছে সিনেমা হলে। তাহলে উচিত সরকারের হচ্ছিল এখান থেকেও তো সরকার রেভিনিউ পায়, তো ফলে সেখানে একটা ইনভেস্ট করা দরকার আছে সরকারের, তাহলে একটা সিনেমা মানে চলবে এবং ব্যবসা করবে, সরকার টাকা পাবে আসলে। সেটা তো অবশ্যই। একটু পিনিকের গল্পে ফিরে আসি, যে কতদিন ধরে শ্যুট করলেন, কীরকম সময় লাগলো পুরো সিনেমাটা বানাতে, এবং ধরেন যে মানুষ কেন পিনিক দেখতে যাওয়া উচিত? মানুষ তো পিনিক দেখতে যাবে, কারণ মানুষ পিনিক করতে চায়। সিনেমাটা দেখে একটা পিনিক নিয়ে নামটারও গল্প একটু শুনি, এরকম নাম কেন রাখলেন? আচ্ছা, এইটা হচ্ছে হলো মানে এটা কয়েকবার আমি ট্রাই করছি জিনিসটা করার জন্য। মানুষ এটাকে খুবই নেগেটিভলি দেখে আর কি, যে পিনিক, কিন্তু পিনিকটা কিন্তু সব জায়গায় আমরা ব্যবহার করি, সব অর্থে। দেখা গেল যে কোনো কিছু কাজের পিনিক হইতে পারে। গল্পটা এমন ভাবে তৈরি হয়েছে যে গল্পটা আসলে এক ধরনের ঘোর তৈরি করে দিয়ে গেছে, যারা দেখবে এক ধরনের ঘোরে থাকবে। তো সেই জায়গা থেকে ঘোরটাকেই হচ্ছে হলো যে ঠিক আছে ঘোর, আর পিনিক একটু ক্যাচি ধরে নেবে, ওই জায়গা থেকেই হচ্ছে হলো নামকরণ করা। আর একটু কমার্শিয়াল ব্যাপার আছে, ওইটা সব মিলায়। গল্প জানতে চাচ্ছিলাম যে শুটিংটা কতদিনে করলেন, কিরকম করে করলেন? শুটিং অলমোস্ট 30 দিনের মতো হচ্ছিল করছি। আচ্ছা। তো এটা একটু ভেঙে ভেঙে করছি। প্রথমে এক লটে হচ্ছিল শুটিং করছি 17 দিন, তারপরে হচ্ছিল কিছু ব্রেক দিয়ে হচ্ছিল আবার করছি, তারপরে শেষের দিকে হচ্ছিল গানের শুট করছি, যেভাবে সুবিধা হয়েছে লোকেশন টাইম মিলাই টিলে হচ্ছিল ওইভাবে করছি। 29-30 দিনের মতো শুটিং করছি। এরপরে তো পোস্টের কাজ আমি অনেক দিন ধরে করছি আসলে, কারণ আমি চাইছি এটা যাতে করে ত্রুটি ছাড়া সিনেমা হয়। যে কারণ আমাদের এই জিনিস টেকনিক্যালি অনেক ঝামেলা নিয়ে সিনেমা হলে দেখতে যায় সিনেমা, তখন নানান ধরনের ঝামেলা। তো আমি চাইছি যে একটা ক্লিন ফিল্ম হচ্ছিল মানুষ দেখুক, মানুষ বলুক গল্প খারাপ হয়েছে, মানুষ বলুক হচ্ছিল ভালো হয়েছে, যাতে করে ডিস্টার্ব না পায়। যে আমি একটা গল্প দেখতেছি, আমার যেন মানে অডিয়েন্স যেন ডিস্টার্বটা ফিল না করে, যে গল্প সাউন্ডে ঝামেলা হইতেছে, এই দৃশ্য মিলতেছে না, এটা হইতেছে, এরকম যেন না থাকে। একটা ক্লিন ফিল্ম হচ্ছিল লোকজন যেন দেখে উপভোগ করে, সেই জন্যই আসলে দীর্ঘদিন ধরে আসলে কাজ করছি আমি পোস্টের। শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে ওটিটি নিয়ে। ওটিটির কন্টেন্টের একটা বিশাল দর্শক আমাদের তৈরি হয়েছে, হলের দর্শকও আছে। দুই ধরনের দর্শকই হয়তো, মানে একই দর্শক হয়তো হলেও দেখছে বা ওটিটিতেও দেখছে। এখন ওটিটির প্রোডাকশনগুলোর কারণে আপনার কি মনে হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে ওটিটির দিকেই মানুষ ঝুঁকছে বেশি, হলে মানুষ যাচ্ছে কম, প্রডিউসাররা ওটিটিতে ইনভেস্ট করতে বেশি ইন্টারেস্টেড রাদার দেন হল, এরকম মনে হয় কিনা? ওটিটিকে কম্পিটিশন মনে হয়? কারণ ওটিটি হচ্ছিল যেভাবে আসতেছে, এটা বরঞ্চ মার্কেটটাকে আরো বড় করতেছে। কারণ সিনেমা তো অনেকে বানাচ্ছে, সব সিনেমা হচ্ছে হলো মানে দেখা হলো সিনেমা হলেই দিতে চালাইতে হবে এরকম না। কিছু হচ্ছে হলো যে ঠিক আছে এই এই জাতীয় সিনেমা কেউ ঘরে বসে দেখতে চায়, তো ফলে তাদের জন্য একটা আলাদা জায়গা থাকলো। কারণ আমরা নেটফ্লিক্সে ফিল্ম দেখি না কি, সবাই সাবস্ক্রাইব করি, তো আমাদের বাংলাদেশি প্ল্যাটফর্ম থাকলে তো ভালো, আমরা নিজস্ব সিনেমাই দেখলাম বসে, তো সেটারও এক ধরনের মার্কেট আছে, ভালো, এটা থাকতে। কিন্তু ওইটাকে কম্পিটিশন মনে হয়? কম্পিটিশন মনে হয় না, কারণ গল্প আপনার গল্প ভালো হলে সব জায়গায় আপনি চলে যাবেন, ওটিটিতেও যাবেন, সিনেমা হলেও যাবেন, বিদেশেও চলে যাবেন। গল্প খারাপ হলে যে কোনো জায়গায় হচ্ছিল প্লেস নাই, গল্প ভালো তো সব জায়গায়। গল্প ভালো হলে মানুষ দেখবে। মেনন ভাইয়ের কাছে একটু মানে একদম শেষে জানতে চাই, ভাইয়া তো শুটিংয়ের কথা বলছিলেন 1 মাস, কখনো শুটিং গিয়ে দেখা হয়েছে কিনা, নিজের গল্পটা কিভাবে নির্মাণ হচ্ছে ওরকম অভিজ্ঞতা হয়েছে না, নিজের গল্প কিরকম হচ্ছে সেইটা দেখার জন্য হচ্ছে যে যাওয়া হয় নাই। কারণটা হচ্ছে যে এইটা আলাপটা আমরা তো অনেক লম্বা সময় ধরে করছি, সুতরাং আপনার হচ্ছে যে একজন রাইটারকে শেষমেশ হচ্ছে যে নির্ভর করতে হয় ডিরেক্টরের উপরে। কারণ আপনার সেই বিশ্বাস ট্রাস্টের জায়গাটা যখন তৈরি হয়, তখন আপনি জানেন যে হচ্ছে যে ওকে আমার এই গল্পটা হচ্ছে আমি যার হাতে আছে এটা খুব সেফ, এবং হচ্ছে যে আমার ওইটা নিয়ে বাড়তি চিন্তা করতে হবে না। সুতরাং ওই বাড়তি চিন্তার কোনো জায়গা ছিল না, আমরা লম্বা সময় হচ্ছে আলোচনা করছি, কিন্তু গেস্ট হিসাবে যাওয়া হয়েছে। যখন এখানে এফডিসিতে শুটিং হচ্ছিল তখন গেস্ট হিসাবে যাওয়া হয়েছে। নির্মাতা হিসেবে জুয়েল ভাই কেমন? আমি যখন গল্পটা নির্ভর করতেছি, সুতরাং ইট মিনস আ লট, মানে আমার উত্তর এখান থেকে চলে আসতেছে। আমি তো আমার গল্পটা
দিন শেষে হচ্ছে যে এই নির্মাতার উপরে নির্ভর করছে যে ওকে মানে দ্য স্টোরি ইজ ইন দ্য সেফ হ্যান্ডস। তো এটা হচ্ছে যে এক ধরনের ব্যক্তিগতভাবে কিরকম সেটা তো জানি না, শুটে কিরকম করে আমি ছিলাম না যেহেতু, সেটা আমার পক্ষে নিশ্চয়ই আমরা সিনেমা দেখলেই বুঝতে পারবো। নির্মাতার উপর আমাদেরও অনেক ভরসা, পিনিকের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের যে ডিফারেন্ট ফ্লেভারের ফিল্ম আসছে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। যেটা বলছিলাম যে গত কয়েক বছর আগে আমাদের সিনেমা ছিল না, হলে গিয়ে আমরা হলিউড কিংবা বিদেশের সিনেমা দেখছি, সেখানে নিজের দেশের সিনেমা দেখতে পারছি, এটা অনেক বড় কিছু। এই ঈদে যদিও একটু পারিবারিক কারণে ব্যস্ততা যায় এই ঈদে, তারপরও আমি বলবো যে আমরা যত বেশি সিনেমা দেখব তত বেশি জাহিদ ভাইরা আসলে সিনেমা বানাতে পারবেন এবং লেখকরা তত বেশি ইন্সপায়ার্ড হবেন, সিনেমা লিখবেন। সবাইকে পিনিক দেখার জন্য আমি আহ্বান জানাবো এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের আয়োজন এখানেই শেষ করছি। আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।